হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 10। আর ডক্টর স্টোনের এই ভিডিওটা অনেকদিন পর নিয়ে এসেছি। সত্যি বলতে এটা কন্টিনিউ করতে পারছি না এই কারণ ডক্টর স্টোনের ভিডিওতে ভালো ওয়াচ টাইম আসে না, আবার বেশি লাইকও আসে না। আপনারাই দেখুন, ডক্টর স্টোনের যে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে ওয়াচ টাইম মাত্র 17 ঘন্টা। কিছুদিন আগেই ক্যাপ্টেন সুবাসা নামের একটা অ্যানিমে স্টার্ট করেছি, এটা তার ওয়াচ টাইম। তো কত বড় একটা ডিফারেন্স, তাই না? যদি আপনারা আসলেই আমার কাছ থেকে ডক্টর স্টোনের ভিডিও দেখতে চান, অথবা যদি চান আমি ডক্টর স্টোন এক্সপ্লেন করি, তাহলে অবশ্যই সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর একটা কথা, যদি আপনারা চান আমি একসাথে কয়েকটা করে এপিসোড এক্সপ্লেন করি, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি একসাথে 2-1টা এপিসোড শর্ট করে এক্সপ্লেন করব, এই এনিমেটা দ্রুত শেষ করে ফেলবো। কিন্তু আগেই বলে রাখি, এতে এনিমের কিছু বিষয় মিস যেতে পারে। যাই হোক, যদি ডক্টর স্টোনের আগের এপিসোডগুলো না দেখে থাকেন, ডিসক্রিপশনে ডক্টর স্টোনের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন। এপিসোড 10 এর শুরুতেই আমরা সেনকুর পাস্টের একটা সিন দেখতে পাই। সেনকু বলে, সেনকু যখন সর্বপ্রথম সায়েন্সের বই পড়া শুরু করেছিল, সে প্রথমে পড়েছিল এডিসনের বায়োগ্রাফি। তখন থেকেই তার ইলেকট্রিসিটির বিষয়ে একটা কৌতূহল তৈরি হয়। সে আরও জানতে পারে এই মহাবিশ্বে শুধু 4টি ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে। এরপর সে ইলেকট্রিসিটি নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে। তখন সে আরও জানতে পারে এই সম্পূর্ণ মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলো ইলেকট্রিসিটি। বর্তমানের সিন দেখানো হয়, প্রাচীন যুগে বৈদ্যুতিক বাতির আলো দেখে তো সবাই অবাক। আর সেনকু বলে, আমি জাগার মাত্র 1 বছর 7 মাস হয়েছে। এরই মধ্যে আমরা সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা প্রাচীন যুগে বিদ্যুতের ব্যবহার শিখে গিয়েছি। সিন চেঞ্জ হয়, সবাই সেনকুর শেডে বসে আছে। কোহাকু সুইকাকে সব খুলে বলে সেনকুকে সুকাসা কিভাবে মেরে ফেলেছিল। তখন সেনকু বলে, তবে এখন আমি জীবিত আছি। ক্রোন বলে, সুকাসা বিজ্ঞানের অগ্রযাত্রাকে থামাতে চায়, তাই সে সেনকুকে মেরে ফেলেছে। সেনকু বলে, আমি বললাম না আমি এখনো বেঁচে আছি। সুইকা বলে, সুকাসা সেনকুকে মেরে ফেলেছে, তাই সে অনেক খারাপ একটা লোক। আর জেনাসাগিরি তারই সঙ্গী, তার মানে জেনাসাগিরিও খারাপ একটা লোক। সে তো আমাদের ম্যাকবার হাত থেকে রক্ষা করেছিল, সে তো একজন ভালো মানুষ। কোহাকু বলে, সে যাই করে শুধু নিজের স্বার্থের জন্য, তাই সে একটা স্বার্থপর লোক। সেনকু বলে, সে ভালো না খারাপ তাতে আমাদের কিছুই যায় আসে না, আমাদের শুধু এতটুকু খেয়াল রাখতে হবে সে যেন সায়েন্স কিংডমের সাথে যুক্ত হয়। তাহলে আমরা সুকাসার কাছে এই ছোট্ট খবরটা পৌঁছাতে পারবো যে সেনকু আসলেই মারা গিয়েছে। আমাদের জেতার জন্য এটাই একমাত্র পথ। তখন ক্রোন জেনাসাগিরিকে জেনকে চিৎকার করে বলে, তুমি কি শুনতে পাচ্ছ জেন? তুমি কি ওই ইলেকট্রিসিটি দেখোনি? সায়েন্সের ওই অদ্ভুত আলোটা? সুকাসা জিতবে না সায়েন্স কিংডম জিতবে, এতে কি আসে যায়? সত্যি তো এটাই যে সায়েন্স কিংডমে সবচেয়ে বেশি মজা পাওয়া যাবে। জেন বলে, আরে মাই ডিয়ার আবেগী ক্রোম, আমি তোমার মতো এত আবেগী নই মাই ডিয়ার বাবু। আমি তো এই দুনিয়ার সবচেয়ে স্বার্থপর মানুষ, আর আমি তো শুধু আমার স্বার্থই দেখব। এসব কথা শুনে কোহাকু তো অনেক রেগে যায়। তখন তো জেন এইসব বিষয় নিয়ে ভাবতে থাকে সে কিভাবে কি করবে। এরপর তার একটা পাস্টের সিন দেখানো হয়। সে যখন পাথর ভেঙে জেগে ওঠে, সে বলে, এ কি, আমার সাথে কি কেউ প্র্যাঙ্ক করেছে? প্র্যাঙ্ক তো আমি করব, কারণ আমি একজন মেন্টালিস্ট। আমার ম্যানেজার কি তাদেরকে বলেনি? তখনই তার পেছনে সুকাসা এসে পড়ে। সুকাসা বলে, আমরা এখন 5739 সালে রয়েছে, তবে তোমার বয়স এখন 19 বছর। জেন সুকাসাকে দেখে বলে, আরে তুমি তো ওই সাইকোলজিক্যাল টিভি শো থেকে এসেছ, আর আমরা দুজন ওই শোতে একসাথে ছিলাম, তাই না? ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো সবচেয়ে শক্তিশালী প্রাইমেট হাই স্কুলার, তুমি তো সুকাসা শিশিও। সুকাসা বলে, আমি ওই লোকদের মূর্তি জমা করছি যারা একটা নতুন দুনিয়া তৈরি করতে কাজে আসবে, আর তুমিও তাদের মধ্যেই একজন। তখন আমরা বিভিন্ন ধরনের শক্তিশালী মানুষের মূর্তি দেখতে পাই, আর সুকাসা মূর্তি জমা করতে করতে তার পাহাড় করে ফেলেছে। এরপর সুকাসা বলে, এই দুনিয়ায় বুড়ো আর ক্ষমতায় মরিয়া লোকদের কোনো প্রয়োজন নেই, আমরা তৈরি করব একটা নতুন দুনিয়া। গেন, তুমি অনেক ট্যালেন্টেড একজন মেন্টালিস্ট, তাই আমি চাই তুমি আমার জন্য একটা কাজ করো। তাদের পিছু পিছু যাও। পাথর থেকে জেগে ওঠা সর্বপ্রথম মানুষ, এখানেই সে পাথর থেকে জেগে ওঠার ঔষধ তৈরি করেছে, আর আমাকেও সেই জাগিয়েছে। এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান এক লোক, সে সবাইকে জাগাতে চায়, ওই বৃদ্ধ লোকদের আর ক্ষমতায় অন্ধ লোকদেরকেও সে জাগাতে চায়। আর সে এমন একটা সিভিলাইজেশন তৈরি করতে চায় যেখানে সে সায়েন্সের হাতিয়ার তৈরি করবে। তাকে আমি আমার এই হাত দিয়েই মেরেছিলাম। বর্তমানের সিন দেখানো হয়, জেন তো এসব বিষয়ে চিন্তা ভাবনা করছে, সে আসলে কি করবে এবং কিভাবে করবে। তখনই হঠাৎ করে কিছু মিস্টেরিয়াস লোক জেনের ওপর খুব খারাপভাবে আক্রমণ করে দেয়। ওই লোকগুলো জেনকে মেরে ফেলে রেখে যায়। তখন আমরা দেখতে পাই জেনের অবস্থা খুবই ভয়ানক। মারপিটের শব্দ শুনতে পেয়ে সেনকু এবং বাকিরাও জেনের কাছে দৌড়ে আসে। তারা এসেই দেখে জেন রক্তে মাখামাখি অবস্থা। তারা তো ভয় পেয়ে যায়। ক্রোন বলে, গেন তুমি কি ঠিক আছো? কোহাকু বলে,
তার উপর এমন আক্রমণের পর বেঁচে থাকা প্রায় অসম্ভব। তখন সেনকু জেনের সামনে এসে দেখে আসলে এগুলো রক্ত নয়, বরং তার শরীরে কতগুলো নকল রক্তের থলি বাঁধা। তাই গেন গুরুতর আহত হওয়া থেকে বেঁচে গেছে। তখন সেনকু বলে, তুমি তো সেই মাথা খাটিয়েছ গেইন, তুমি আসলেই একজন ম্যাজিশিয়ান। এরপর জেনাসাগিরিকে ক্রোনের শেডে নিয়ে আসা হয়। তাকে মলমপট্টি দেওয়ার পরে কোয়াকু বলে, এই থলিগুলো তার জীবন তো বাঁচিয়েছে ঠিকই, তবুও সে গুরুতর আহত হয়েছে, তার জীবন এখনো ঝুঁকিতে আছে। তখন সবাই এ বিষয়টা নিয়ে মাথা ঘামাতে শুরু করে, জেনাসাগিরিকে আসলে কে মেরেছে। তখন সুইকা বলে, ঠিক আছে, আমি গ্রামে গিয়ে খবর নিয়ে আসি জেনাসাগিরিকে মারার পেছনে আসলে কার হাত রয়েছে। এরপর সুইকা ওই রাতে চলে যায় এবং সকাল হলে খবর নিয়ে ফিরে আসে। আমরা জানতে পারি জেনাসাগিরিকে মারার পেছনে আসলে ম্যাগমার হাত ছিল। ম্যাগমা বলে, আমি যেহেতু ওই ম্যাজিশিয়ানকে মেরে ফেলেছি, তাই এই গ্রামে এখন আমি সবচেয়ে বেশি শক্তিশালী। ওই ম্যাজিশিয়ানের বিপক্ষে লড়াই করা তো আমার কাছে বা হাতের খেল ছিল। ম্যাগমার চেলা বলে, হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন। ম্যাগমা বলে, তবে দুঃখের বিষয় আমি এখনো কোহাকুকে মারতে পারিনি, কারণ সে সবসময় অ্যালার্ট থাকে। ম্যাগমার চেলা বলে, সে মেয়ে হয়েও এত শক্তিশালী কিভাবে? হয়তো সেও কোনো ম্যাজিক করে। ম্যাগমা বলে, আমি তো এখন ওই ম্যাজিশিয়ানকে শেষ করে দিয়েছি, তাই কোহাকু এখন শুধু সাধারণ একটা মেয়ে। যদি সে আমার কাছে ক্ষমা চায়, তাহলে রুরির সাথে তাকেও আমার রানী করে রাখবো। ম্যাগমার চেলা বলে, হ্যাঁ, দুই বোনেরই ভাগ্য খুলে যাবে যদি তুমি তাদেরকে নিজের করে নাও। তখন সুইকা এইসব বিষয়গুলো আসলে দেখছিল। সুইকা বলে, এটা তো আসলে একটা দুঃসংবাদ। এসব কথা শুনে ক্রোন তো অনেক রেগে যায়। ক্রোন বলে, সে কত বড় একটা খারাপ। কোহাকু বলে, এখন বুঝতে পেরেছি, জেনাসাগিরি ম্যাগমার সামনে ফুলগুলোকে গায়েব করে দিয়েছিল। তারা মনে করছে সেই ভিনদেশি জাদুকর, যাকে আমি আমার সাথে নিয়ে এসেছি। ক্রোন বলে, আর তাই ম্যাগমা গেনকে মেরে ফেলেছে, কারণ গেন আসলে সেনকু। কোহাকু বলে, এটা আমার জন্য অপমান। তারা মনে করে আমি ম্যাজিক দিয়ে শক্তিশালী হয়েছি। তখন ক্রোন টিটকারি মেরে বলে, না, তারা এটা ভুল বলেছে, তোমার কাছে তো একটা গরিলার শক্তি আছেই। কোহাকু এতে আবার রেগে যায়। তখন সেনকু বলে, কোহাকু, তুমি আমাকে এটা বলো তো, ম্যাগমা তোমাকে কেন মারতে চায়? কোহাকু বলে, হয়তো এর কারণ, না হয়তো নয়, কারণ আসলে এটা, তা হলো দ্য গ্রেট চ্যালেঞ্জ। আমাদের প্রতিটা প্রজন্মেই বড় করে একটা মার্শাল আর্ট ফাইটের মোকাবেলা হয়, আর একেই বলা হয় দ্য গ্রেট চ্যালেঞ্জ। তখন সেনকু বলে, ও, তার মানে গ্রামের ওই পাশের খোলা ময়দানটি এর জন্যই তৈরি করা হয়েছে। কোহাকু বলে, কয়েক মাস আগে গ্রামের প্রিস্টেস রুরি যেদিন বিবাহের যোগ্য হয়েছে, সেদিনই এই মার্শাল আর্ট ফাইটটা হয়েছিল। গ্রেট চ্যালেঞ্জের বিজয়ীকে তাকে বিয়ে করে গ্রাম প্রধান হতে হয়। আমার বাবাও এভাবেই গ্রাম প্রধান হয়েছিল। আমরা দেখতে পাই ওই চ্যালেঞ্জের ফাইনাল ব্যাটেলে ম্যাগমা পৌঁছে গিয়েছিল, আর রুরি সে অনেক অসুস্থ। তাই ক্রোন তার জন্য ওষুধ নিয়ে আসলে ওই খচ্চর মহিলা ক্রোনকে আবার থামিয়ে দেয়। সে বলে, থামো, তুমি আমাদের প্রিস্টেসের কাছে একদমই যেতে পারবে না। তখন ম্যাগমা বলে, রুরি হয়তো সে বিয়ে করার 1 মাসের মধ্যেই মরে যাবে, আমি তার দেখাশোনা করতে পারবো না। সবচেয়ে ভালো হয় সে যদি একেবারে বিয়ের পরপরই মরে যায়, তখন আমি আরামে গ্রাম প্রধান হয়ে সবার উপর রাজত্ব করব। আর সে যদি নিজে নিজে নাও মরতে পারে, তাহলে আমি এই বিষয়টার ব্যবস্থা করব। তখনই কোহাকু ম্যাগমার উপর আক্রমণ করে ম্যাগমাকে হারিয়ে দেয়। এতে কোহাকু চ্যালেঞ্জ জিতে যায়। কোহাকু বলে, আমি তোমার মতো জঘন্য লোককে আমার বোনের সাথে কখনোই বিয়ে দেব না, বুঝলে? ম্যাগমা বলে, কোহাকু এই ছোট্ট মেয়েটা শুধু আমাকে হারানোর জন্য এই লড়াইতে অংশগ্রহণ করেছে। তখন সুইকা বলে, এখন কি হবে? নিয়ম অনুযায়ী তো যে জয়লাভ করবে তার বিয়ে রুরির সাথে হবে। তখন জিনরো তো মজা নেয়। জিনরো বলে, তার মানে কোহাকুর বিয়ে রুরির সাথে হবে? বিষয়টা অন্যরকম হয়ে গেল না? তখনই ওই খচ্চর মহিলা জিনরোর মাথায় একটা থাপ্পড় মারে, আর রুরির বাবা তখন অনেক রেগে যায়। সেনকু বলে, আর এজন্যই তোমার বাবা অর্থাৎ গ্রাম প্রধান তোমাকে ত্যায্য করে দিয়েছিল? কোহাকু বলে, না, শুধু কারণ এটাই নয়, আরো কিছু কারণ আছে। ক্রোন বলে, কোহাকু ছোট থেকেই তার বাবাকে অনেক বিরক্ত করত। কোহাকু বলে, হ্যাঁ, আর এজন্যই দ্য গ্রেট চ্যালেঞ্জ আবার হবে, এটা হবে পরের মাসে। ক্রোন বলে, তার মানে ম্যাগমা গ্রেট চ্যালেঞ্জ জেতার জন্য গেনকে মেরে ফেলেছে। সুইকা বলে, তার মানে গেন আসলেই মরে গেছে? কোহাকু বলে, না, সে বেঁচে আছে। ক্রোন বলে, ম্যাগমার মতো কেউ যদি গ্রাম প্রধান হয়ে যায়, তাহলে সেটা কখনোই ভালো হবে না। সেনকু বলে, হ্যাঁ, তখন রুরির কাছে ঔষধ পৌঁছানোটাও সহজ হবে না। তখন কোহাকু বলে, যদি আমাদের সায়েন্স কিংডম থেকে কেউ দ্য গ্রেট চ্যালেঞ্জ জিতে যায়, এরপর রুরিকে বিয়ে করে, তাহলে রুরির কাছে ঔষধ পৌঁছানোটাও সহজ হয়ে যাবে এবং আমাদের সায়েন্স কিংডমের জন্য আরো দ্রুত লোক জমা করতে পারবো। সিন চেঞ্জ হয়, তারা সবাই কিন্ডো জিনরোর কাছে এসেছে। কোহাকু বলে, কিন্ডো জিনরো, রুরি তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের মধ্যে কেউ রুরিকে বিয়ে করতে চাও? তখন তো জিনরো উল্টাপাল্টা বলতে শুরু করে। জিনরো বলে, সে দেখতে তো সুন্দর এবং তার বড় বড় চোখ আছে। তোমরা দুজন প্রায় দেখতে একটু একই রকম, তবে রুরি তোমার থেকে একটু বড়। তখন কিনরো বলে,
তুমি শুধু তার চেহারার প্রশংসাই করছো। তোমার মন মানসিকতা কতটা ছোট। তার কি শুধু ভালো চেহারাই রয়েছে আর কিছু নেই? আমার উত্তর একদম সোজাসাপটা, নিয়ম তো নিয়মই। আর আমি বুঝতে পেরেছি সেনকু অনেক ভালো মনের একজন মানুষ এবং তোমার আর কিছু বোঝা লাগবে না। তো কোহাকু, তোমার উদ্দেশ্য কি? কোহাকু বলে, আমার উদ্দেশ্য তো একটাই, আমার মনকে সম্পূর্ণ সুস্থ করে তোলা। সিন চেঞ্জ হয়, কোহাকু ম্যাগমাকে হারানোর জন্য কিন্নজিনরোকে প্রশিক্ষণ দিচ্ছে। তখন আমরা দেখতে পাই ক্রোন হতাশ হয়ে বসে আছে। কোহাকু বলে, ক্রোন, এই লড়াইয়ে আমার প্রথম পছন্দ তুমিই থাকতে, তবে গ্রামের মধ্যে শুধু কিন্নজিনরোই আছে যারা আসলে ম্যাগমাকে হারাতে পারবে, তাই আই এম সরি। তখন সেনকু এসে খোঁচা মারে। সেনকু বলে, ক্রোন, সে তোমার কাছে ক্ষমা চাইছে কারণ সে তোমাকে শিখাচ্ছে না, কিন্তু তুমি রুরিকে পছন্দ করো এই জন্য। কোহাকু বলে, সেনকু, তুমি কি তোমার মুখটা একটু বন্ধ রাখতে পারো না? এরপর রুরি আর ক্রোনের একটা ছোটবেলার সিন দেখানো হয়। ক্রোন আর রুরি একটা ফুলের বাগানে খেলা করছে। তখন রুরিকে অনেক কাছতে দেখে ক্রোন বলে, তুমি কি এখনো সম্পূর্ণ সুস্থ হওনি রুরি? রুরি বলে, আই এম সরি ক্রোন, তারা বলেছে আমি আর কখনোই সুস্থ হব না, আর আমার হাতে বেশি সময় নেই। বর্তমানের সিন দেখানো হয়। ক্রোন একটা মুচকি হাসি দিয়ে বলে, কোনো অসুবিধা নেই কোহাকু, আমার কাছে রুরির ঠিক হওয়াটা সবচেয়ে বেশি জরুরি, কারণ পরিশেষে আমিও একজন সায়েন্সার, তাই না? সেনকু বলে, তো তুমি এখন নিজেকে ম্যাজিশিয়ান বাদ দিয়ে সায়েন্সার বলতে শুরু করেছো? সেনকু বলে, ঠিক আছে, তাহলে গ্রেট চ্যালেঞ্জের বিষয়টা কিন্নজিনরোর উপরেই ছেড়ে দেই, আর আমরা সায়েন্স টিম আমাদের সম্পূর্ণ মনোযোগ সালফার ড্রাগ তৈরি করার উপর রাখবো। এরপর সিন চেঞ্জ হয়। তারা সবাই একসাথে প্ল্যান করে শুধু কিন্নজিনরোর গ্রেট চ্যালেঞ্জে অংশগ্রহণ করলেই হবে না, যদি জিততে হয় তাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। এরপর তারা দেখে গেনের অবস্থাও বেশি একটা ভালো নয়। দেনের কন্ডিশন যদি এমনই থাকে তাহলে সুকাসা খুব দ্রুতই এসে পড়বে আর সেনকুকে মেরে ফেলবে। তখন তারা সবাই অনেক চিন্তিত হয়ে যায়। এরপর গভীর রাতের একটা সিন দেখানো হয়। গেইন নাক ডেকে ঘুমাচ্ছে, অর্থাৎ গেইন একটু সুস্থ হয়ে গেছে। তখনই সেনকু গেইনের কানের সামনে আসলে দুইজন দুজনকে কানে কানে কিছু একটা বলে। সিন চেঞ্জ হয়, সকাল হয়ে গেছে। কিন্নজিনরো তাদের ট্রেনিং নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে। ক্রোন দেখে গেইন তার বিছানায় নেই, পালিয়ে গেছে। তখন তো ক্রোন অনেক চিন্তিত হয়ে পড়ে। সেনকু বলে, হ্যাঁ আমি জানি সে চলে গিয়েছে। ক্রোন বলে, তবে সে আমাদের না বলে পালিয়ে গেল কেন? কোহাকু বলে, মনে হয় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সুকাসাকে সবকিছু বলে দেবে। সেনকু, আমাদেরকে দ্রুত তার পিছু যেতে হবে। এরপর আমরা দেখি জেনা সাগেরি উড়াদুরা দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে পোলায় 101টা উষ্ঠা খায়, তারপরও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সে সুকাসার আস্তানায় চলে আসে। আমরা দেখি সুকাসার আস্তানায় অনেক শক্তিশালী লোকবল রয়েছে। গেন এসেই সুকাসাকে বলে, সুকাসা, আমি একটা প্রাচীন গ্রাম পেয়েছি, আমার তাদের সাথে একটু লড়াই করতে হয়েছে, তাই আমি একটু আহত হয়েছি। তবে সেনকু, এখন এটা বলতে না বলতে সিন চেঞ্জ হয় সেনকুর দিকে। কোহাকু বলে, আমাদের দ্রুতই ওকে ধরতে হবে, চলো সবাই। তখনই সেনকু কোহাকুকে থামিয়ে দেয়। সেনকু বলে, তার যদি সায়েন্সে কোনো ইন্টারেস্ট নাই থাকতো তাহলে সে আমাদের কোনো সাহায্যই করতো না, আর সে তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যখন আমরা ইলেকট্রিসিটি তৈরি করেছি। যেহেতু সে সব সিদ্ধান্তই নিজের স্বার্থ অনুযায়ী নেয়, তাই যাওয়ার সিদ্ধান্তটাও নিজের কোনো লাভের জন্য নিয়েছে। কোহাকু বলে, এই দুনিয়ার সব পুরুষেরাই আসলেই একটা মাথা ব্যথা, ইতিহাস সাক্ষী। এরপর আমাদের ওই রাতের সিনটা দেখানো হয়। জেনা সাগেরি যেটার বদলে সায়েন্স কিংডমে যুক্ত হবে তা হলো 1 গ্লাস কোলা, অর্থাৎ সে সেনকুর কাছে 1 গ্লাস কোলা বানানোর ডিমান্ড করে। তো সে কি এই প্রাচীন যুগে 1 গ্লাস কোলা বানাতে পারবে? এটাই এখন গেনের দেখার বিষয়। সিন চেঞ্জ হয় গেনের দিকে। সে সুকাসাকে বলে, আমি দেখেছি সুকাসার কোনো চিহ্নই ছিল না, আর সে আসলেই বেঁচে নেই। সিন চেঞ্জ হয় সেনকুর দিকে। ক্রোন বলে, তার মানে গেইন সায়েন্স কিংডমে যুক্ত হবে? সেনকু বলে, হ্যাঁ, সে এমনভাবে ফিরে আসবে যেন কিছুই হয়নি। কোহাকু বলে, তার মানে সুকাসা আর সায়েন্স কিংডমের প্রথম লড়াইয়ে সায়েন্স কিংডম জয়লাভ করেছে। তখন এই বিষয়টা ভেবে সবাই খুশি হয়ে যায়। সেনকু বলে, এটা এই দুনিয়ার সবচেয়ে দুর্বল একটা কন্ট্রাক্ট, যা টিকে আছে শুধুমাত্র 1 বোতল কোলার উপর। তখন জেনা সাগেরি বলে, আমাকে 1 বোতল কোলার জন্য কি না করতে হচ্ছে, আশা করি পরিশেষে 1 বোতল কোলা পেয়েই যাব। সেনকু বলে, ঠিক আছে, তাহলে গেইনের ফিরে আসার আগে সায়েন্সের ব্যবহার করে 1 বোতল কোলা তৈরি করে তার জন্য প্রস্তুত রাখতে হবে। তো গাইস, এখান থেকে এই এপিসোডের সমাপ্তি হয়। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।